আসসালামু আলাইকুম। অ্যাক্টরস ইন দ্য ওয়ার্ল্ড কনসেপচুয়ালি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেকেন্ড গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রথম গুরুত্বপূর্ণ অধ্যায়টা হলো পাওয়ার অ্যান্ড সিকিউরিটি, যেখান থেকে প্রশ্ন আসে না। সেকেন্ড গুরুত্বপূর্ণ হলো আইপি, যেটা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ইকোনমি রিলেশনস, আইইআর, যেটা ইন্টারন্যাশনাল ইকোনমি রিলেশনস। আর তারপরে হলো অ্যাক্টরস ইন দ্য ওয়ার্ল্ড, তারপর হলো অ্যাক্টরস ইন দ্য ওয়ার্ল্ড। এসি স্যার, পিডিএফ দিতে চান? ক্লাসের আগে দিলে ভালো হয়। ক্লাসের আগে দেবো কত, কবে সময় আছে? এই 3 দিন কেউ কিছু করতে পারছে না? ইন্টারনেট নাই, না মোবাইল নাই, কারেন্ট নাই, একটা বাজে অবস্থা গেছে। দেখ, আল্লাহ বাঁচাইছে, এটা হলো বড় কথা। সবচেয়ে ভয়াবহ একটা ঘূর্ণিঝড় ছিল রেমাল, এবং দীর্ঘস্থায়ী ছিল, এটা সমস্যা ছিল। এত দীর্ঘস্থায়ী ঘূর্ণিঝড় সাধারণত হয় না। ঘূর্ণিঝড় সাধারণত 1 থেকে 1.5 ঘন্টা, এটা 8 থেকে 9 ঘন্টা ছিল। পুরো বাংলাদেশের উপরই ছিল 8 থেকে 9 ঘন্টা। এটা মারাত্মক একটা ঘূর্ণিঝড় ছিল। আল্লাহ বাঁচাইছে আমাদের কিছু গাছপালা থাকার কারণে, এবং পানিটা দ্রুত নেমে যেতে পারছে। এটার জন্য আমাদের এটা পজিটিভ। বাটির দেশ হওয়ার কারণে যে দ্রুত পানি নেমে যেতে পারছে। যাই হোক, আমরা আসি, সেটা হলো যাদের গ্রুপে অ্যাড হতে পারেন এই মেসেঞ্জারের ইনবক্স করে রাখেন, আমি দেখে নেব। এই অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে কি কি আছে? মডার্ন স্টেট, তারপর হচ্ছে টাইপস অফ স্টেট, এরপর হচ্ছে সভারেন্টি, এরপর আছে নন স্টেট অ্যাক্টরস, আরেকটা হলো রিলেশনস বিটুইন নন স্টেট অ্যাক্টরস অ্যান্ড স্টেট অ্যাক্টরস, রিলেশনস বিটুইন স্টেট অ্যান্ড নন স্টেট অ্যাক্টরস। এই 4-5টা ইস্যু এখানে আছে, যে মডার্ন স্টেট, টাইপস অফ স্টেট, সভারেন্টি, নন স্টেট অ্যাক্টরস, রিলেশনস বিটুইন স্টেট অ্যান্ড নন স্টেট অ্যাক্টরস। আসলে এটার আগে পরিচয়টা জানা আমাদের যেটা করা উচিত। আসলে প্রথমত আমরা সিলেবাসটা বুঝবো, দেন হলো আমরা দেখবো যে প্রিভিয়াস কোশ্চেন কি কি ছিল, দেন দেখবো যে এবার পসিবল কোশ্চেন্স, পসিবিলিটি আছে বা পসিবিলিটিস, এই 3টা ক্যাটাগরিতে আমাদের লেকচারটা হওয়া উচিত। তো ব্যাপারটা হচ্ছে মডার্ন স্টেট আসলে এখানে বুঝাচ্ছে যে স্টেট আসলে কি, রাষ্ট্রের সংজ্ঞাটাই হলো মডার্ন স্টেট। বেসিক্যালি আধুনিক সমাজে কোন রাষ্ট্রটা কেমন হওয়া উচিত, এটাই হলো মডার্ন স্টেট। অর্থাৎ স্টেট হলো মডার্ন স্টেট। এখন আবার বিষয় হলো যে আধুনিক যারা মডার্ন স্টেট সম্পর্কে যারা সংজ্ঞা দিয়েছেন, তারা কয়েকটা বিষয় বলছেন যে একটা রাষ্ট্র মডার্ন হতে হলে কয়েকটা ক্ষেত্রে মডার্ন হতে হয়। এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, এডুকেশন, আর একটা হলো এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, এডুকেশন, আর একটা হলো শিল্প, কৃষি, প্রযুক্তি, টেকনোলজি। এই 4টা বিষয় যদি আধুনিক হয়, তাহলে ওই রাষ্ট্রটাকে আধুনিক বলা যাবে। সেটা রাষ্ট্র কখন আধুনিক হয় সেটা, কিন্তু মডার্ন স্টেট বলতে এখানে আসলে স্টেটের সংজ্ঞাটাই বুঝিয়েছে। অর্থাৎ এখানে সংজ্ঞাটা হলো যে রাষ্ট্র হলো এমন একটা ভূখণ্ড, সংঘবদ্ধ জনগণের বসবাস যে ভূখণ্ডে, সেটাই হলো রাষ্ট্র। এবং এই রাষ্ট্রের মধ্যে কয়েকটা বিষয় আছে, যে রাষ্ট্রের কিছু উপাদান আছে। একটা মুখ্য উপাদান আছে, আর একটা হলো মুখ্য উপাদান, প্রিন্সিপাল এলিমেন্টস, আর একটা হলো গৌণ উপাদান। এরকমের কয়েকটা উপাদান আছে। মুখ্য উপাদানের মধ্যে একটা হলো যে ভূখণ্ড থাকতে হবে, এবং এই ভূখণ্ডটা হবে স্বাধীন, সার্বভৌম, এবং এই ভূখণ্ডটা হলো পার্লামেন্ট কর্তৃক স্বীকৃত থাকতে হবে। এমন একটা ভূখণ্ড থাকবে যার পার্লামেন্ট কর্তৃক স্বীকৃতি থাকবে যে তার এই ভূখণ্ড আছে। নির্দিষ্ট একটা ভূখণ্ড থাকবে, তারপর হলো জনগণ থাকবে।
তাহলে নির্দিষ্ট ভূখণ্ড, জনগণ, তারপর সরকার থাকবে, একটা সরকার থাকবে, সরকারের পর একটা হলো সার্বভৌমত্ব থাকবে। সার্বভৌমত্ব আমরা এখানে ডিটেল আলোচনা করব। তাহলে ভূখণ্ড, জনগণ, সরকার, সার্বভৌমত্ব, এটা হলো মুখ্য উপাদান। গৌণ উপাদান কি কি? গৌণ উপাদান হলো যে, যেমন এটা হলো রাষ্ট্রের একটা স্বীকৃতি থাকতে হবে, রাষ্ট্রের একটা স্বীকৃতি থাকতে হয় যে আসলে এটা রাষ্ট্র, যেটা একটা রিকগনিশন থাকতে হবে। তারপর হলো রাষ্ট্রের হলো একটা পার্লামেন্ট থাকতে হয়, পার্লামেন্ট বা এমন একটা মানে প্রতিষ্ঠিত একটা বডি থাকতে হয় যেখানে এই বডিজ থেকে সিদ্ধান্তগুলো গৃহীত হয়। এগুলো রাষ্ট্রের গৌণ উপাদান। রাষ্ট্রের একটা স্থায়িত্ব থাকতে হয়, যেটা আসলে একটা সাস্টেনেবিলিটি বা ডিউরেবিলিটি আছে, যে রাষ্ট্রটা স্থায়িত্ব বলতে যে রাষ্ট্র ভঙ্গুর না, রাষ্ট্রটা যে কোনো সময় কেউ দখল করে ফেলবে এমন না, রাষ্ট্রটা এমন একটা থাকবে যে একটা স্থায়িত্ব থাকবে। এই রাষ্ট্রের একটা জাতীয়তাবাদী চেতনা থাকতে হয়, অর্থাৎ জাতিগোষ্ঠী দ্বারা স্বীকৃতি থাকতে হয়, জাতিগোষ্ঠী দ্বারা যেটাকে আদিষ্ট বা জাতিগোষ্ঠী দ্বারা স্বীকৃত থাকতে হয়, বা জাতীয়তাবাদী চেতনা থাকতে হয়। এগুলো হলো রাষ্ট্রের গৌণ উপাদান। তাহলে মডার্ন স্টেট বেসিক্যালি ওইটা। আর যেটা বলছে যে আধুনিক রাষ্ট্র কখন আধুনিক হবে, রাষ্ট্র আধুনিক বলা যাবে কখন? রাষ্ট্র আধুনিক বলা যাবে এমন রাষ্ট্র যেমন বলতে পারেন যে রাষ্ট্রটা চারটি ক্ষেত্রে আধুনিক থাকে তারা। যেমন একটা হলো কৃষি, একটা হলো শিল্প, একটা হলো শিক্ষা, আর একটা হলো প্রযুক্তি। এই চারটি ক্ষেত্রে যখন আধুনিক হয় তখন রাষ্ট্রকে আধুনিক রাষ্ট্র বলা যায়। কিন্তু এখানে মডার্ন স্টেট বলতে কিন্তু আধুনিক সমাজের রাষ্ট্রটা কেমন হবে সেমনটাই জিজ্ঞেস করছেন। রাষ্ট্রের স্বীকৃতি বলতে কি জাতিসংঘ কর্তৃক নাকি ইউএন কর্তৃক হতে হয়? আল্লাহ, জাতিসংঘ আর ইউএন তো একই জিনিস। মানে ব্যাপারটা হলো যে জাতিসংঘ মানে স্বীকৃতি কি? স্বীকৃতি হলো বেসিক্যালি জাতিসংঘ স্বীকৃতি দিলে স্বাধীন হবে, না দিলে স্বাধীন হবে না, এমন কোনো তত্ত্ব নাই। তাহলে আপনি দেখেন কসোভোকে কিন্তু জাতিসংঘ এখন পর্যন্ত স্বীকৃতি দেয়নি। তার মানে কসোভো কি কোনো রাষ্ট্র না? অ্যাবসলিউটলি সভারেন স্টেট। এখানে প্যালেস্টাইন মানে ইউএন স্বীকৃতি দিচ্ছে কি দেয় না সেটা ব্যাপার না। ইউএন কিন্তু 2012 সালে এবং 1997 সালে, কালকে একটা রিউমার ছড়াইছে ফেসবুকে যে ফিলিস্তিনকে স্বাধীন স্বীকৃতি দিচ্ছে। আসলে 3টি দেশ স্বীকৃতি দিয়েছে, ইউরোপের 3টি দেশ একই সাথে স্বীকৃতি দিয়েছে। এটাকে বলা হচ্ছে যে জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে। জাতিসংঘ স্বীকৃতি কিন্তু 2012 সালেই দিয়েছে। এখন প্যালেস্টাইনকে 2012 সালে জাতিসংঘ স্বীকৃতি দিল, বাট এখনো তো প্যালেস্টাইনকে আমরা স্বীকৃতি রাষ্ট্র নিয়ে বলতে পারি না, ডিফ্যাক্টো স্টেট বলেই বলে থাকি। এখনো সভারেন স্টেট বলি না, মানে মুখে বলি বাট অন্তর থেকে আসে না। স্টেট অফ প্যালেস্টাইন বলি, যেটাকে স্টেট বলি, বাট কিন্তু ভিতর থেকে আসে না যেটা আসলেই স্টেট কিনা। ব্যাপারটা হলো এরকমের, যেখানে ইউএন স্বীকৃতি ফ্যাক্ট না, স্বীকৃতি হলো যে একটা বৃহত্তর জনগোষ্ঠী দ্বারা স্বীকৃত। প্যালেস্টাইনকে স্বীকৃতি দিয়েছে 145 ন্যাশনস, আর আমার বাংলাদেশকে দিয়েছে 120 ন্যাশনস, আর একটা হিসেবে 150। কিন্তু আমরা তো অনেক আগে থেকেই কিন্তু আমরা সার্বভৌমত্ব ভোগ করে থাকি, বাট প্যালেস্টাইন কিন্তু করতে পারে না। সো এখানে কে স্বীকৃতি দিল সেটা ফ্যাক্ট না। আসলে স্বীকৃতি বলতে যে এটা বৃহত্তর জনগোষ্ঠী স্বীকৃতি দিলে তখন এটাকে বলা যায় যে একটা রাষ্ট্র, এটা বলা যায়। এরপর হলো টাইপস অফ স্টেট। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসবেই ইনশাল্লাহ, এখান থেকে আসি সবসময়। টাইপস অফ স্টেটের গুরুত্ব বেশি, এখান থেকে বহুবার প্রশ্ন আসছে। এখান থেকে প্রশ্ন আসছে নৈতিক রাষ্ট্র কাকে বলে, 43তমতে আসছে। তারপরে প্রশ্ন আসছে যে গতবার 45তমতে আসছে যে উন্নয়নশীল দেশসমূহতে সার্বভৌমত্বের জন্য হুমকিগুলো কি কি বা চ্যালেঞ্জ সমূহ কি কি। তারপরে প্রশ্ন আসছে 43তমতে প্রশ্ন আসছিল যে ভঙ্গুর রাষ্ট্র ও ব্যর্থ রাষ্ট্র, 41তমতে 43তমতে মনে হয় ভঙ্গুর রাষ্ট্র এবং ব্যর্থ রাষ্ট্র কি। এরপর বহুজাতিক রাষ্ট্র 2বার আসছে। এরপর আসছে উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্যসমূহ দেখুন, এটা 38তমতে আসছে। এরপরে এখান থেকে আসলে অনেকবারই প্রশ্ন আসছে, রাষ্ট্র থেকে প্রশ্ন মানে প্রায় প্রতিবারই আসছে। বহুজাতিক রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলো লিখুন, এটা আসছে। তারপর আসছে যে জাতিতাত্ত্বিক রাষ্ট্র কাকে বলে, জাতিতাত্ত্বিক ন্যাশন স্টেট কি। তাহলে এখান থেকে টাইপস অফ স্টেট প্রশ্নে আসবেই ইনশাল্লাহ। আর আপনি যদি বলেন এবছর আসলে কি গুরুত্বপূর্ণ, আমি বলবো যে আমাদের বেসিক ভূত যে কয়টা রাষ্ট্র আছে সেটা তো পড়বেনি, আমি কয়েকটা পড়াবো, সেটাও পড়তে হবে। আর হলো
প্রিভিয়াস সবগুলোই করতে হবে, কারণ ন্যাশন স্টেট কিন্তু একবার আসছে, ওইটাই কিন্তু ঘুরিয়ে আবার বহুজাতিক রাষ্ট্র দুইবার আসছে, বহুজাতিক রাষ্ট্র দুইবার আসছে। আবার ব্যর্থ রাষ্ট্র ভঙ্গুর রাষ্ট্র আসছে, ওইটাকে কিন্তু কাছাকাছি রাষ্ট্রটাই হলো নৈতিক রাষ্ট্র। আবার কিন্তু নৈতিক রাষ্ট্র আসছে, যদিও এটা রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে আসছে, যে রাষ্ট্রগুলো রাশিয়া যখন অ্যাটাক করেছিল তখন তার বিরোধিতা করেছে, ওই রাষ্ট্রগুলাকে বলছিল যে ইথিক্যাল স্টেট বা নৈতিক রাষ্ট্র। আর এখন যদি বলেন, এখন কিছু কিছু রাষ্ট্র খুব গুরুত্বপূর্ণ, মানে খুবই আলোচিত আলোচিত যেমন একটা হলো ডিপ স্টেট। ডিপ স্টেট খুবই আলোচিত, যে ডিপ স্টেট হলো যে একটা রাষ্ট্র, আমি জাস্ট বলে যাই, আমি পরে তো আবার বিস্তারিত লিখতেছি। ডিপ স্টেট জাস্ট হলো যে যে রাষ্ট্রগুলো গভীর রাষ্ট্র, ওই রাষ্ট্রগুলো হলো যে রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র। ডিপ স্টেট বলা হয় যে রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র, অর্থাৎ একটা রাষ্ট্র আছে, সেই রাষ্ট্রের মধ্যে অন্য একটা গোষ্ঠী পরিচালনা করে। রাষ্ট্র নিজে এখানে এক্সারসাইজ করতে পারে না, ডিসিশন মেকিং এক্সারসাইজ করতে পারে না, বাট ওর মধ্যে আরেকজন এক্সারসাইজ করে থাকে। যেমন ধরেন রাশিয়ার মধ্যে রাষ্ট্র এমন একটা হবে যেখানে তিনটা বডি থাকবে, অর্থাৎ জুডিশিয়ারি, এক্সিকিউটিভ এবং এক্সিকিউটিভ, জুডিশিয়ারি এবং লেজিসলেচার। তো তিনটা বডি কিন্তু এক্সারসাইজ করতে হবে। দেখা যায় যে এখানে পুতিন যা বলে তাই হয়, মানে হোয়াট এভার ক্যাবিনেট মেক্স ইট ট্রু অর নট, দ্যাটস নট ফ্যাক্ট, বাট এখানে ফ্যাক্ট ইজ দ্যাট যে পুতিন কি বলছে, পুতিন ফ্যাক্ট। আবার মিয়ানমারে কিন্তু মিলিটারি যা বলবে তাই, এখানে পার্লামেন্ট কি বললো, পিদাংশু হুত্তাও কি বললো, সেটা ফ্যাক্ট না। ফ্যাক্টটা হলো যে এখানে মিলিটারি যে টেটমাডাও চিফ কি বললো সেটা। আবার পাকিস্তানও তাই, পাকিস্তানের আর্মি চিফ যেটা বলে সেটাই কিন্তু আসলে বাস্তবায়িত হয়। এগুলোকে বলা হয় ডিপ স্টেট, এবং এইটা বর্তমান বিশ্ব ব্যবস্থায় বেশ এক্সারসাইজ হচ্ছে। এবং এই ডিপ স্টেট এছাড়া হলো যে কিছু রাষ্ট্র আছে যে রাষ্ট্রগুলো হলো নিউ কলোনিয়াল কিছু স্টেট আছে। নিউ কলোনিয়াল স্টেট মানে এখানে হলো যে রাষ্ট্রগুলো এমন একটা তাবেদারিতে থাকে যারা পশ্চিমাদের সহযোগিতা করার জন্য হয়ে থাকে, এবং এই রাষ্ট্রগুলোর উদ্ভব হয়েছে আফ্রিকায় সাধারণত। এখন বর্তমান এই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আরেকটা খুব আলোচিত রাষ্ট্র, সেটা হলো সাউথ স্টেট। সাউথ স্টেট মানে দক্ষিণ গোলার্ধের দেশগুলো, এবং দক্ষিণের যে দেশগুলো আছে সাউথ স্টেট, সেই দেশগুলো হলো যে নিপীড়িত, নিষ্পেষিত, এবং তারা উত্তর দ্বারা শোষিত। মানে পৃথিবী যদি এরকমের আপনি পৃথিবী যদি এটা হয়, তাহলে এর এখানে যদি নিরক্ষরেখাকে আপনি নেন, বা টপিক অফ ক্যান্সারকে, সরি, ইকুইটোরিয়াল লাইন যেটা, এটা যদি আপনি নেন, তাহলে এর উপরে কিন্তু হলো নর্থ ব্লক, এখানে সাউথ ব্লক। আপনি দেখবেন আফ্রিকার দেশগুলো কিন্তু দক্ষিণ গোলার্ধে, ল্যাটিন আমেরিকার দেশগুলো দক্ষিণ গোলার্ধে, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো মানে দক্ষিণ গোলার্ধে। আর এরা সবাই কিন্তু শোষিত হলো নর্থ দ্বারা, হয়তো ইউকে দ্বারা, নয়তো ফ্রান্স দ্বারা, নয়তো আপনি স্পেন দ্বারা, নয়তো দেখবেন ইউএসএ দ্বারা, এদের দ্বারা শোষিত, এবং দে অল অ্যাট ফ্রম দ্য মানে নর্থ ফ্রন্ট। তো সেক্ষেত্রে হলো যে এই সাউদার্ন স্টেট গুলো, অর্থাৎ যারা উপনিবেশী শক্তির অধীনে ছিল, এবং শুধুমাত্র দক্ষিণ গোলার্ধের দেশগুলোই সাউথ স্টেট না, যে দেশগুলো আসলে দীর্ঘদিন ঔপনিবেশিক শক্তির অধীনে ছিল, ওই রাষ্ট্রগুলো কিন্তু সাউথ স্টেট। এবং দ্যাটস ওয়াই বাংলাদেশ কিন্তু অন অফ দ্য মানে যেটাকে বলে সাউন্ডেবল একটা ন্যাশন, সাউথ স্টেটস হলো বাংলাদেশ। কারণ বাংলাদেশকে কিন্তু এই সাউথ স্টেট যেটা, যে বাংলাদেশ উত্তর গোলার্ধের দেশ, এখানে কিন্তু বাংলাদেশ কিন্তু মানে ইসের মানে যেটাকে বলে ইয়ার অধীনে ছিল, যে নর্থ ব্রিটিশদের অধীনে ছিল। এবং এই সাউথ স্টেট গুলাকে নিয়ে একটা মুভ করতেছে। এই চায়না গত বছর একটা সম্মেলন করেছে সাউথ স্টেট নিয়ে, ইন্ডিয়া গতবার যে G20 সামিট হয়েছে সেখানে কিন্তু সাউদার্ন কান্ট্রিকে নিয়ে আর একটা সামিট করেছে। সো এখানে এখন সাউথ স্টেটটা বেশ বেশ এত বেশি সাউন্ড হচ্ছে, এটা মাস্ট পরীক্ষা আসা উচিত। এবং সাউথ স্টেট এবং নর্থ স্টেটের মধ্যে একটা বড় একটা গ্যাপ দেখা গেছে, যেমন যে গ্যাপটা বেসিক্যালি কোভিড পিরিয়ডে দেখা গিয়েছিল, যে নর্থ স্টেটের দেশগুলো যখন 86 to 90% তারা কোভিড ভ্যাকসিনেটেড হয়ে গেছে, দেন তখনই অ্যাট দ্য সেম টাইম সাউথের স্টেট কিন্তু 4 to 8% তারা ভ্যাকসিনেটেড হয়েছে। তো এইটাই ছিল একটা পার্থক্য, যে উত্তরের দেশগুলো তারা কিন্তু এই দক্ষিণের দেশগুলো সম্পদগুলো নিয়ে পাচার করে তাদের অর্থনীতি বড় করেছে, এবং তারাই কি করতেছে, সাউথ স্টেট দেশগুলোকে বলতেছে যে ল্যাগিং বিহাইন্ড এটা বলতেছে। অ্যাট দ্য সেম টাইম কিন্তু মানে যখন ওবামা প্রেসিডেন্ট ছিল, এবং তিনি বারবার বলছেন যে দক্ষিণী দেশগুলোকে বলতেন শিট হোল, জঘন্য বলতেন তিনি, গুয়েতেমালা, তারপরে হলো
পুয়ের্তো এইসব দেশগুলোকে তিনি বলতে শীতল জঘন্য বলে তিনি মেনশন করতেন। সো এই জন্য কিন্তু ইন্ডিয়া এবং চায়না তারা চাচ্ছে যে সাউথ স্টেটের লিডারশিপটা কে নেবে, এই লিডারশিপ নিয়ে তারা কিন্তু ফাইট করতেছে এবং এই জন্যই সাউথ স্টেটটা একটা ফ্যাক্ট, এটা পরীক্ষায় আসা উচিত। তো এটা এবং প্রত্যেকবারই কিন্তু স্টেটগুলো যে পরীক্ষা আসে এগুলো কিন্তু রিসেন্ট ইস্যুসে আসে, রিসেন্ট কনটেক্সটে আসে। 43-তে আসছিল কিন্তু যে নৈতিক রাষ্ট্র কাকে বলে, নৈতিক রাষ্ট্র আসলে কেন পরীক্ষায়, নৈতিক রাষ্ট্র আসলে এই কারণেই যে নৈতিক রাষ্ট্রটা এই কারণেই আসছিল যে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ হচ্ছে এবং নৈতিক রাষ্ট্র সেই হবে যে সত্য অসত্য ন্যায় অন্যায় যে ভাইস ভার্সা ওয়ার্ডগুলো আছে উচিত অনুচিতের মধ্যে পার্থক্য সৃষ্টি করে, মানুষের কথা বলে, জনকল্যাণের কথা বলে, এইসব রাষ্ট্রগুলোই হলো নৈতিক রাষ্ট্র। এবং এই সেই সময় যারা রাশিয়ার সমালোচনা করেছিল সেই রাষ্ট্রগুলোই নৈতিক রাষ্ট্র। এবং বাংলাদেশের মতো দেশও কিন্তু রাশিয়ার সমালোচনা করেছিল যে এটা মানে মানা যায় না, এভাবে অবৈধ হস্তক্ষেপ এটা মানা যায় না। বাংলাদেশও কিন্তু আপনি দেখেন 2021 সালে যখন আক্রমণ করেছিল তখন কিন্তু এটা বাংলাদেশও বলেছিল যে এটা এই আক্রমণকে মানা যায় না। 21 না 22 সালে যখন আক্রমণ করেছিল তখন এটা মানা যায় না, এটা বলেছিল। সো বেসিক্যালি যেটা হলো যে নৈতিক রাষ্ট্রটা আসলে আলোচিত ছিল। এরপরে কি আসলে পরীক্ষায় দেন ব্যর্থ রাষ্ট্র এবং ভঙ্গুর রাষ্ট্রের মধ্যে পার্থক্য লেখেন। এবং ভঙ্গুর রাষ্ট্রের কিন্তু একটা নিউজ হয়েছিল 2014-এ এই ভঙ্গুর রাষ্ট্রের একটা মানে উদ্ভব হয় এবং তখন কিন্তু যে ঘটনাটা ঘটেছিল যে এফপি নামে একটা ফাউন্ডেশন আছে, মানে একটা অর্গানাইজেশন আছে যে এফপি অর্থাৎ এটার নাম হলো যে ফান্ড ফর পিস অ্যান্ড ফরেন পলিসি। এই অর্গানাইজেশনটা বলছিল যে একটা সূচক দাঁড় করায়, এই সূচকের নিচে যারা তারা ভঙ্গুর রাষ্ট্র আর উপরে যারা তারা ভঙ্গুর রাষ্ট্র নয়। অ্যাট দ্য সেম টাইম ব্যর্থ রাষ্ট্রের ধারণা ওই সময় আসছিল, কারণ ব্যর্থ রাষ্ট্র নিয়ে এটা বুশ প্রশাসনের একটা বক্তব্য ছিল যে রিপাবলিকানদের এই টার্মটা আবার ইউজ করেছিল হলো মানে ওনার নাম হলো ডোনাল্ড ট্রাম্প, রিপাবলিকান প্রেসিডেন্ট। তো ব্যর্থ রাষ্ট্রের কনসেপ্টটা মোটামুটি রিসেন্ট ছিল। এরপরে প্রশ্ন আসছিল যে বাংলাদেশের কিভাবে মানে বাংলাদেশ একটি ইয়া রাষ্ট্র পরিণত হবে, অর্থাৎ নিম্ন আয়ের দেশ থেকে বাংলাদেশ কিভাবে একটি উত্তরণের জন্য বাংলাদেশে কি কি করতে হবে, এই প্রশ্নটা আসলো। এরপর উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্য আসলো, কারণ উন্নয়নশীল দেশ বাংলাদেশ উন্নয়নশীল দেশে গ্রাজুয়েশন করলো, এটা পরীক্ষা আসলো। তার মানে ম্যাক্সিমাম প্রশ্নগুলো রেস্ট্রিক্ট সিস্টেমটা এখানে রিসেন্ট গুলো আসে বেশি। তো আমরা এখানে প্রিভিয়াস করবো আর রিসেন্ট কিছু দাঁড় করাবো এবং বেসিক কিছু রাষ্ট্র আছে যেগুলো সবসময় পরীক্ষায় পড়ে যেতে হয়, যেমন বাফার রাষ্ট্র, স্মল স্টেট, তারপরে হলো পেরিফেরি রাষ্ট্র, এরকমের কিছু কিছু রাষ্ট্র আছে যেগুলো চিরায়াতে পড়তে হয়, এগুলো আমরা পড়বো। সভারেন্টি একটা বিষয় আছে, সার্বভৌমত্ব। এই সার্বভৌমত্বকে বলা হয় রাষ্ট্রের চরম ক্ষমতা, অর্থাৎ রাষ্ট্রের যে চরম ক্ষমতা এবং রাষ্ট্রের সবচেয়ে অপরিহার্য উপাদান যেটা, সেটাকে বলা সার্বভৌমত্ব। এখন সার্বভৌমত্ব শব্দটার মানে কি? মানেটা হলো যে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারার ক্ষমতা, নিজের সিদ্ধান্ত নিজের নিতে পারার ক্ষমতা। এই নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারার ক্ষমতাকে বলা হয়, একে বলা হয় হলো সার্বভৌমত্ব। নিজের সিদ্ধান্ত নিজের নিতে পারার ক্ষমতাকে বলা হয় সার্বভৌমত্ব। এখন আপনি যদি অভ্যন্তরীণভাবে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন, দ্যাটস একটা ইন্টারনাল সভারেন্টি। আর যখন আপনি গ্লোবাল কোন ডিসিশন নিতে আপনি নিজের সিদ্ধান্ত নিজে গ্লোবাল কোন ইস্যুর উপর মানে গ্লোবাল ডিসিশনের ক্ষেত্রে আপনি গ্লোবাল কারো প্রতি নির্ভরশীল না হতে হয়, দেন এটাকে বলা হয় বহির্দেশীয় বা আন্তর্জাতিক সার্বভৌমত্ব। আন্তর্জাতিক সার্বভৌমত্ব যেমন ধরেন আপনি মানবাধিকার নিয়ে কথা বলবেন, আপনি পার্লামেন্ট জাতিসংঘের এমবেসি জাতিসংঘের দূতাবাসে আপনি মানবাধিকার নিয়ে কথা বলবেন, কিন্তু আপনি ইসরায়েলের মুখের দিকে তাকায় বলেন না, এটাকে কখনো ইন্টারন্যাশনাল সভারেন্টি বলে না। এটাকে ইন্টারন্যাশনাল সভারেন্টি, অর্থাৎ আপনি সব জায়গায় সব বলতে পারেন, এটাকে ইন্টারন্যাশনাল সভারেন্টি বলে। তার মানে সার্বভৌমত্ব হলো এটা নন স্টেট অ্যাক্টরস এবং স্টেট অ্যাক্টরস এর মধ্যে একটা রিলেশন আছে। প্লাস হলো আমি গল্পগুলো বলে যাই, আপনি পারলে লিখবেন, আর না পারলে তো আপনি বেসিক আমাদের কবে আসবে আমি চেষ্টা করতেছি, কিন্তু কাজ করতে পারি না ভাই। সভারেন্টি থাকলে হলো ভাইয়া, জি কনসেপচুয়াল পার্ট বেসিক ভিউ 44 এডিশন থেকে পড়তে পারেন। নর্থ কোরিয়া কি ডিপ স্টেট? নর্থ কোরিয়া হ্যাঁ অন কাইন্ড অফ ডিপ স্টেট। এখন নর্থ কোরিয়া তো এসবকে বলা হয় আয়রন কার্টেল কান্ট্রি। আয়রন কার্টেল কান্ট্রি হলো ওই দেশের ব্যাপারে কেউ বলতে পারে না এবং এটা
মিডিয়া কেউ জানে না, এটাকে বলে আয়রন কার্টেল। অর্থাৎ মিডিয়া থেকে মানে একটা ডিসগাইজ কোনো নেশন থাকলে সেটাকে বলা হয় যে আয়রন কার্টেল। আবার মিডিয়া যখন কি হয়, মিডিয়ার মাধ্যমে যখন জানা যায় সেটাকে ব্যাম্বো কার্টেল কান্ট্রি বলে, যেটা মিডিয়াটা মানে ওপেন। যেমন ইন্ডিয়ান মিডিয়া কিন্তু খুব ওপেন, বাংলাদেশের মিডিয়া খুব ওপেন, বাট চাইনিজ মিডিয়া ইজ নট কি ওপেন। তো এটা কিন্তু কখনোই মানে হবে না। তো ব্যাপারটা হলো যে আমি যেখানে ছিলাম, কোথায় জানিয়েছিলাম, নন স্টেট অ্যাক্টরে ছিলাম। নন স্টেট অ্যাক্টর আর স্টেট অ্যাক্টরটা কি? বেসিক্যালি স্টেট অ্যাক্টরটা হলো রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো আছে, রাষ্ট্রের যে বডিগুলো আছে, তারা নিজে যে যা চায় সেই কাজটা করতে পারে। রাষ্ট্র তার ক্ষমতাও আছে, তার কি লেজিটিমেসিও আছে। সেই ইচ্ছা করলে রাষ্ট্রের অর্গানগুলো তারা কাজ করতে পারে এবং তাদের বৈধতাও আছে। তারা কাজ করলে সেটা বৈধ হবে। এবং দেখেন, যেমন বাজেট করার কাজ অর্থ মন্ত্রণালয়, এবং অর্থ মন্ত্রণালয় বাজেট করছে, এটা কিন্তু অর্থ ফাইন্যান্স মিনিস্টার হলো মিনিস্ট্রি, এটা হলো স্টেট অ্যাক্টর। দেখেন এই সেম কাজটাই যখন আরেকটা অর্গান করতে পারে, কিন্তু তার কি নেই, লেজিটিমেসি নাই। লেজিটিমেসি নাই বলতে আমি এটা বুঝাচ্ছি যে তার আসলে কি রাষ্ট্রীয় কোনো রিকগনিশন নাই। এবং দেখেন অর্থ মন্ত্রণালয় যে বাজেটটা করে, সেই তার সাথে ভালো বাজেট করার ক্ষমতা রাখে সিপিডি, সেন্টার ফর পলিসি ডায়ালগ। বাট সেন্টার ফর পলিসি ডায়ালগ ইজ নট দ্য বডি অফ স্টেট। এবং এটা কি, এটা হলো একটা সিভিল সোসাইটির একটা বডি। সেক্ষেত্রে এই সিপিডি এটা হলো নন স্টেট অ্যাক্টর। বাংলাদেশের মিলিটারি যেখানে যাবে সেখানে সে ইচ্ছা করলে, আজকে যদি এখানে জেএমবি ধরা পড়ে, জেএমবি কে সে অ্যাটাক করে মিলিটারি মেরে ফেলতে পারে। অ্যাট দ্য সেম টাইম এই মিলিটারি এটা হলো স্টেট অ্যাক্টর। এই কাজটাই আবার দেখেন জেএমবি কে আবার ধরেন আইএস এসে মেরে ফেলতে পারবে। এই আইএস ও মিলিটারি কাজটা করতে পারে। অর্থাৎ স্টেট অ্যাক্টরের মতো সমান ক্ষমতা আছে কাজ করার, কিন্তু তার কি নেই, লেজিটিমেসি নেই বা তার রিকগনিশন নাই। এটা হলো নন স্টেট অ্যাক্টর। এবং এক্ষেত্রে আইএস হলো নন স্টেট অ্যাক্টর, আর এখানে মিলিটারি হলো কি স্টেট অ্যাক্টর। বাংলাদেশের ধরেন আপনার গভর্নমেন্ট, সরকার যেটা আছে, সরকার এই কিন্তু কি ক্যাবিনেট, এটা কিন্তু একটা স্টেট অ্যাক্টর। এবং ক্যাবিনেটের মধ্যে সমান কাজ করার ক্ষমতা রাখে, সেটা হলো সিভিল সোসাইটি। এই সিভিল সোসাইটি হলো নন স্টেট অ্যাক্টর। তার মানে সিভিল সোসাইটি, মিডিয়া, এনজিওস, আইএনজিওস, ইন্টারন্যাশনাল নন গভর্নমেন্ট অর্গানাইজেশনস, আইএনজিওস, মিডিয়া, তারপর হলো গেরিলা, তারপর হলো আদার অর্গানাইজেশনস, এগুলো হলো নন স্টেট অ্যাক্টর। আচ্ছা দেখেন স্টেট অ্যাক্টর কারা? স্টেট অ্যাক্টর ধরেন আপনার ইউনাইটেড নেশনস। এটা ইউনাইটেড নেশনস, এখানে কিন্তু এখানে অনেকগুলো স্টেট এখানে থাকতে পারে, কিন্তু এই যে অর্গানাইজেশনটা এটা কিন্তু নন স্টেট অ্যাক্টর। রাষ্ট্র একটা স্টেট, আবার ওখানে ইউনাইটেড নেশনস কিন্তু একটা স্টেট। সেক্ষেত্রে স্টেট যেটা আমাদের রাষ্ট্র যেটা, এটা স্টেট অ্যাক্টর, আর ওরা হলো নন স্টেট অ্যাক্টর। এবং বেসিক্যালি এখানে নন স্টেট অ্যাক্টরকেই ফোকাস দেওয়া হয়। তো নন স্টেট অ্যাক্টর যদি বলেন তারা কারা, তাহলে বলতে পারেন মিডিয়া, বলতে পারেন গেরিলা, বলতে পারেন আইএনজিওস, বলতে পারেন সিভিল সোসাইটি, বলতে পারেন এনজিওস। এই বিষয়গুলো এরা হল নন স্টেট অ্যাক্টরস। এখন কথা হলো যে স্টেট অ্যাক্টর এবং নন স্টেট অ্যাক্টরের মধ্যে রিলেশনটা কি? স্টেট অ্যাক্টর এবং নন স্টেট অ্যাক্টরের মধ্যে রিলেশনটা কি? আসলে এদের মধ্যে অনেক রিলেশন আছে। রিলেশন হলো যে দেখতে মনে হয় যেন বৈরী, আসলে দুজনের মধ্যে কিন্তু খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। আপনি দেখেন কিনা যে বাজেট হওয়ার আগে সিপিডি বা বিভিন্ন অর্গানাইজেশনের সাথে কিন্তু ফাইন্যান্স মিনিস্ট্রি বসতেছে, ফাইন্যান্স মিনিস্ট্রির প্রতিনিধি কিন্তু বসছে, এবং বাজেট নিয়ে কিন্তু আপনি দেখেন মে মাসে কিন্তু অনেক আর্টিকেল আছে। বেসিক্যালি কেন হলো যে, কারণ এখানে হলো একটা রিলেশন আছে। অর্থাৎ নন স্টেট অ্যাক্টরের যে সিপিডি বলি, অর্থনীতি সমিতি, বাংলাদেশ অর্থনীতি সমিতি বলি, তারপরে বিস বলি, বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ, বিস, তারপর বলতে পারি আমি টিআইবি, এদের সাথে যে বসছে, এদের সাথে যে ফাইন্যান্স মিনিস্ট্রি যদি কোনো বসে থাকে, তাহলে এখানে স্টেট অ্যাক্টরের সাথে নন স্টেট অ্যাক্টর রিলেশনটা কি, যে দুজনের কাছ থেকে সাহায্য নিচ্ছে, মানে দুজনের কাছ থেকে, মানে স্টেট অ্যাক্টর নন স্টেট কাছ থেকে সাহায্য গ্রহণ করে বা মতামত গ্রহণ করে, বা তাদের থিঙ্কিং গুলাকে সে কি করে, থিঙ্কিংগুলোকে সে এখানে মানে আর্ন করে, এবং এখানে করে সে এখানে তার নিজের পলিসিটাকে ডেভেলপ করে। তার মানে যদি বলি যে আমি তথ্য লাভের ক্ষেত্রে, তথ্য লাভ বলতে পারি, এখানে তথ্য লাভের ক্ষেত্রে সম্পর্ক আছে। অর্থাৎ নন স্টেট অ্যাক্টর থেকে স্টেট অ্যাক্টর তথ্য লাভ করে থাকে। আরেকটা বিষয় হলো, অনেক সময় হয় কি তথ্য লাভের একটা নেগেটিভিটিও আছে। নেগেটিভিটি হলো যেমন দেখেন, আমি যেটাকে বলতে পারি তথ্য ফাঁস, তথ্য ফাঁসের কথা বলতে পারি। তথ্য ফাঁস হলো, দেখেন আজকে টিআইবি রিপোর্ট করে বসে বাংলাদেশের পুলিশ সবচেয়ে দুর্নীতিগ্রস্ত।
র্যাব সবচেয়ে করাপ্টেড। এই কথাটা যখন টিআইবি বলে তখন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কিন্তু এটা ফোকাস করে, এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কিন্তু সারা ওয়ার্ল্ডের একটা মানে এন্টি করাপশন ইউনিট। তাহলে যখনই দেখবে যে র্যাব দুর্নীতিগ্রস্ত হয় তখনই কিন্তু মানবাধিকার সংস্থাগুলো বলবে যে না, এটা মানবাধিকারের প্রতি একটা লঙ্ঘন, তাহলে সেক্ষেত্রে র্যাবকে কি করো, র্যাবকে নিষেধাজ্ঞা দাও। এখন এইচআরডব্লিউ নিউ ইয়র্ক থেকে হিউম্যান রাইটস ওয়াচ এই র্যাবকে যে নিষেধাজ্ঞা দিয়েছে এটা কিন্তু এই তথ্য ফাঁসের কারণে, কারণ টিআইবি ইজ নট দ্য পার্ট অফ স্টেট অ্যাক্টর, এটা কিন্তু নন স্টেট অ্যাক্টরের অন্তর্ভুক্ত। টিআইবি কিন্তু মানে স্টেটের অর্গানের মতো কাজ করতে পারে, কিন্তু স্টেটে কি না, স্টেটের অর্গান না, কারণ সে একটা আইএনজিওস বা ইন্টারন্যাশনাল নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। সেক্ষেত্রে টিআইবি তারা কিন্তু যে তথ্যটা প্রচার করেছে যে পুলিশ দুর্নীতিগ্রস্ত বা র্যাব দুর্নীতিগ্রস্ত, এইটা কিন্তু তথ্য ফাঁসের পর্যায়ে পড়ে যায়। তার মানে তথ্য লাভের জন্য একটা তথ্য লাভ, যেমন আমি সিপিডি বলছে যে এবার আমাকে কি করতে হবে, এবার আমাকে অবশ্যই ইনফ্লেশন কমানোর দিকে নজর দিতে হবে। এটার মাধ্যমে কিন্তু ফাইন্যান্স মিনিস্ট্রি কি করেছে, একটা তথ্য লাভ করেছে। আবার টিআইবি যখন বাংলাদেশের পুলিশকে দুর্নীতিগ্রস্ত বলছে বা র্যাবকে দুর্নীতিগ্রস্ত বলছে, তখন কিন্তু একটা প্রেশার কিন্তু এসের একটার উপর এসেছে, এটাকে বলা হয় তথ্য ফাঁস। এরপরে হলো তথ্য লাভ, তথ্য ফাঁস। আর একটা হলো যেমন সম্পর্কের ক্ষেত্রে, সেটা হলো যে অনেক সময় চাপ সৃষ্টি করে থাকে। এখন দেখেন চাপ সৃষ্টি করে, আপনি দেখছেন না যে যখন রামপাল বিদ্যুৎ কেন্দ্র হয়েছে তখন জাতীয় তেল গ্যাস সুরক্ষা কমিটি তারা কিন্তু খুব প্রতিবাদ করেছে যে অবশ্যই সুন্দরবনকে আগে টিকিয়ে রাখতে হবে। সুন্দরবন ধ্বংস হয়ে গেলে কিছু মানে আমাদের সাইক্লোন থেকে আমরা সাইক্লোনে শেষ হয়ে যাব। এবং ওই সময় কিন্তু সুন্দরবনটা বেশ আলোচনায় ছিল, বিকজ তখনই কিন্তু অনেকগুলো কিন্তু ইয়া হয়েছিল, যেমন মহাসেন হয়েছিল, নাম শুনছেন, 13 সালে মহাসেন, 7 সালে সিডর, 9 সালে আইলা, 10 সালে রেশমি, অনেকগুলো সাইক্লোন কিন্তু পর হিট করেছে। দেন কি হলো, বলা হলো যে যদি সুন্দরবন ধ্বংস হয়ে যায় রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কারণে, তাহলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। এবং এইটার মাধ্যমে কি করেছে, একটা চাপ সৃষ্টি করেছে। তারপরে হলো কি, তারপর হলো যে সরকারি মানে স্টেট অ্যাক্টরকে বা রাষ্ট্রীয় স্টেট অ্যাক্টরকে সহায়তা, তথ্য দিয়ে সহায়তা। যেমন দেখেন আপনার যখন জাতিসংঘে কোনো জলবায়ু সম্মেলনে যায়, জলবায়ু সম্মেলনে গেলে কিন্তু পরিবেশ মন্ত্রী একা যান না, পরিবেশ মন্ত্রী কিন্তু আরো কয়েকটা গোষ্ঠীকে নিয়ে যান যারা পরিবেশ নিয়ে কাজ করে, বাপা, বেন, বেলা, পরশ, পরিবেশ রক্ষার শপথ, তারপরে হলো বাপা, বেলা, বিএমএফ, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট ফোর্স, তারপরে বিএমএফ, বেন, বাংলাদেশ এনভায়রনমেন্টাল নেটওয়ার্ক, বাপা, বেলা, তারপরে হলো আপনার পরশ, পরিবেশ রক্ষার শপথ, এদেরকে নিয়ে যায়। কারণ কি, এদের কাছ থেকে কিছু ইনফরমেশন পাবে, কারণ তারা একটা সেভারাল একটা গ্রাউন্ডে তারা কাজ করেন এবং তারা কিন্তু এনভায়রনমেন্ট নিয়ে কাজ করেন। তাহলে এনভায়রনমেন্ট নিয়ে কাজ করলে এই ইনফরমেশন গুলোই কিন্তু তারা কিন্তু উপস্থাপন করতে পারেন যে আমাদের আসলে ক্লাইমেট ডিপ্লোমেসিতে এই জিনিসগুলো দরকার। তার মানে দুইটার মধ্যে কিন্তু একটা বড় ধরনের একটা রিলেশন আছে। এবং এই নন স্টেট অ্যাক্টরের মধ্যে কিন্তু আরেকটা বিষয়, অর্গানাইজেশন গুলা কিন্তু নন স্টেট অ্যাক্টরের অন্তর্ভুক্ত অর্গানাইজেশন। যেমন গতবার G20 এবং ব্রিক্স আসছে, এই দুইটা কিন্তু আপনার ইসের অন্তর্ভুক্ত, নন স্টেট অ্যাক্টরের মধ্যে অন্তর্ভুক্ত। ভেবেছিল আপনাদের কবে আসবে, ইনশাল্লাহ আসবে। নয়েজ কিসের, নয়েজ আসে কেন, আসলে কি নয়েজ হচ্ছে? সাইক্লোনগুলোর নামকরণ কারা করে? দক্ষিণ পূর্ব এশিয়ার ভারত মহাসাগরের একটা গোষ্ঠী আছে, তারা করে। 11টা দেশ আছে এখানে, ওমান, ইয়েমেন, তারপরে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, মিয়ানমার, থাইল্যান্ড, 11 দেশ নামকরণ করে থাকে। আগে থেকে নাম ফিক্স করা থাকে যে পরেরটা আসবে, যে পরেরটার নাম কি হবে। পরেরটার নাম কি হবে সেটা আগে থেকে ফিক্স করা থাকে। ওকে, নয়েজ হচ্ছে কেন, আসলে কি নয়েজ হচ্ছে? আমি তো আমার এখানে আমি ফ্যানটাও অফ করে রাখছি, নয়েজ হবে কেন?
আমি ফ্যানটাকে অফ রাখছি। এই ওই ফ্যানটা অফ করতো। শব্দ হয় কি সরকার? এখনো শব্দ হয়? আচ্ছা, দাঁড়ান আমি এটা ভালো করে পাই যাচ্ছি। আমি ফ্যানটা পর্যন্ত অফ করে রাখছি। আচ্ছা, এখনো আসে? এতক্ষণ যা বলছি শুনেন নাই? আচ্ছা, এখন দেখেন এইটা হলো জাস্ট আপনার সিলেবাস। হ্যাঁ, সিলেবাসের বিষয় হলো এগুলো। এখন এখান থেকে কিন্তু প্রশ্ন যে আসছে, প্রশ্ন নানান তালের আসছে ভাই। আসে না যে সভারেন্টি কাকে বলে, কত প্রকার কি কি, অভ্যন্তরীণ সভারেন্টি কি আর বহিস্থ সভারেন্টি কি, এটা কিন্তু পরীক্ষা আসে না। আসছে কি জানেন? সার্বভৌম সমতা। সার্বভৌম সমতা কি বুঝছেন? এইগুলা কিন্তু পরীক্ষা আসে, জন্য কিন্তু এই প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করতে হবে। প্রশ্নগুলো পড়লেই আমাদের কিন্তু পড়া এখানে অর্ধেকের বেশি হয়ে যাবে। এরপর অন্য পড়া দেখবেন টাচ করবেন শেষ হয়ে যাবে, মানে ধরলেই আপনি বুঝতে পারবেন, বেসিক বুঝতে পারবেন। এই জন্য প্রশ্নের আসলে মানে বিগত প্রশ্ন আলোচনা করতে হবে। যেমন একটা আসছে যে সার্বভৌম সমতা কি। সার্বভৌম সমতা মানে হলো যে সব দেশে সবার সমতা থাকবে, সার্বভৌমত্ব থাকবে। যে কোনো একটা লিগ্যাল গ্রাউন্ডে প্রত্যেকটা দেশে কি পাওয়ারফুল, কার কি উইপন আছে, কার কি মিলিটারি আছে, কার কি ইকোনমি আছে, কার কি এরিয়া আছে, ডাজেন্ট ম্যাটার মাস। এবং এখানে ফ্যাক্ট হলো যে আসলে প্রত্যেকটাই রাষ্ট্র। জাতিসংঘে যুক্তরাষ্ট্র বেশি চাঁদা দেয়, বাংলাদেশ কম চাঁদা দেয়, তার মানে এমনটা না যে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের মানবাধিকার সঙ্গে এক ধরনের হবে, আমার মানবাধিকার সঙ্গে এক ধরনের হবে। এটা কখনোই কি না, সার্বভৌম সমতা না। সার্বভৌম সমতা হলে দেখেন ইন্ডিয়ায় 143 কোটি মানুষ আছে, বাংলাদেশে 17 কোটি মানুষ আছে। দ্যাট মিনস ক্রিকেট খেলায় আমি 17 জন নাম্বার, ও 143 জন নামবে, এটা হতে পারবে না। ওরও 11 জন, বাংলাদেশের 11 জন। এবং ওর রুলস রেগুলেশন যা, আমারও রুলস রেগুলেশন তাই হবে। এটা কি বলে সার্বভৌম সমতা, সভারেন ইকুয়ালিটি। এই সভারেন ইকুয়ালিটি বা সার্বভৌম সমতা কিন্তু এইটা। তার মানে এবার যদি আসে, যেমন দেখেন গতবার যে প্রশ্নটা আসে সার্বভৌমত্ব থেকে 45তমতে, খুবই পেঁচানো একটা কোশ্চেন আসছে যে বর্তমান বিশ্ব ব্যবস্থায় উন্নয়নশীল দেশসমূহের জন্য সার্বভৌমত্বের জন্য কি কি চ্যালেঞ্জ। উন্নয়নশীল দেশসমূহের সার্বভৌমত্বের জন্য কি কি চ্যালেঞ্জ। খুবই চমৎকার একটা কোশ্চেন এবং খুবই বিদঘুট একটা কোশ্চেন। এবং এখানে কিন্তু তিনটা ইস্যু কিন্তু আপনাকে এখানে প্রেজেন্ট করতে হবে। বর্তমান বিশ্ব ব্যবস্থা কি সেটা দেখাতে হবে, তারপরে উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্য কি সেটা দেখাতে হবে, উন্নয়নশীল দেশ আসলে কি চায় আর কি চ্যালেঞ্জের মুখে, এই তিনটা জিনিস দেখাতে হবে। এই জন্য কিন্তু প্রিভিয়াস কোশ্চেন আমি আলোচনা করতে হবে। আলোচনা করার পরে আমরা বুঝতে পারবো যে আসলে এরপর আমাদের কি কি পড়া উচিত। তো সো গেট রেডি। আমরা দেখি
প্রিভিয়াস 45তমতে প্রশ্ন আসছে 4 নম্বর বা একটা প্রশ্নের নাম হলো বর্তমান বিশ্ব ব্যবস্থায় উন্নয়নশীল দেশসমূহের জন্য সার্বভৌমত্বের প্রধান চ্যালেঞ্জ সমূহ কি কি? বর্তমান বিশ্ব ব্যবস্থায় উন্নয়নশীল দেশসমূহের জন্য সার্বভৌমত্বের প্রধান চ্যালেঞ্জ সমূহ কি কি? সার্বভৌমত্বের প্রধান চ্যালেঞ্জ সমূহ কি কি? আবার একটা কথা বলেন না যে প্রিভিয়াস আসবে কিনা, এটা কিন্তু কোনো নিয়ম নাই যে আসবে কি আসবে না। বহুত আসছে, আপনার সার্বভৌমত্ব থেকে পরপর 3বার আসছে পরীক্ষায়, 35, 36, 37। তারপরে 35 থেকে 36-এর প্রশ্ন হুবহু কপি ছিল 4টা না 5টা। একটা ছিল আপনার ট্রানজিট ট্রান্সশিপমেন্ট কাকে বলে, একই প্রশ্ন ছিল। তারপরে বহুজাতিক রাষ্ট্র নিয়ে প্রশ্ন ছিল। তারপরে হলো মানে 4টা প্রশ্ন একবারে হুবহু কপি ছিল, হুবহু কপি। সো এখানে কিন্তু ওরকমের নিয়ম চিন্তা করা যাবে না। তাহলে বর্তমান বিশ্ব ব্যবস্থায় উন্নয়নশীল দেশসমূহের জন্য সার্বভৌমত্বের প্রধান চ্যালেঞ্জ সমূহ কি? তাহলে আপনাকে এখন দেখতে হবে যে আসলে বর্তমান বিশ্ব ব্যবস্থা কি। তাহলে বর্তমান বিশ্ব ব্যবস্থার স্বরূপ কি? স্বরূপটা হলো যে প্রথমত মাল্টিপোলার ওয়ার্ল্ড, এবং এই বিশ্ব ব্যবস্থাটা হলো মানে বহু মেরু কেন্দ্রিক মাল্টিপোলার ওয়ার্ল্ড। এবং এখানে কি বর্তমান বিশ্ব ব্যবস্থার মধ্যে যেটা আছে যে মাল্টিপোলার ওয়ার্ল্ডের মধ্যে এখানে যে বিষয়টা আছে সেটা হলো যে একটা হলো ইউএস সেন্ট্রিক, ইউএস একটা বস, আর একটা বস হলো যে এন্টি ইউএস পলিসি। এবং এই পলিসিটা ইউএস পলিসির মধ্যে যারা আছেন তারা থাকেন চায়না, থাকেন রাশিয়া, এরা থাকেন অ্যান্ড সো অন, আদার্স থাকেন। এবং এই যে ইউএসএ হলো বস, আর ইউএসএ একটা এন্টি ইউএস পলিসির একটা বলয় থাকে। এবং এই বলয়টাকে বিশেষ করে ইউএস এবং চায়নার মধ্যে যে কনফ্লিক্টটা সেটা হলো যে নিউ কোল্ড ওয়ার একটা এরা চলতেছে, নিউ কোল্ড ওয়ার এরা, এইটা রানিং। এবং নিউ কোল্ড ওয়ারের মধ্যে একটা পক্ষ হলো ইউএসএ আর একটা পক্ষ হলো চায়না। এই নিউ কোল্ড ওয়ার এরা একটা হলো ইউএসএ আর একটা হলো চায়না। তার মানে বর্তমান বিশ্ব ব্যবস্থার স্বরূপটা আপনাকে ব্যাখ্যা করতে হবে। দেন হলো উন্নয়নশীল দেশসমূহ কি কি? উন্নয়নশীল দেশসমূহের বৈশিষ্ট্য লাগবে। উন্নয়নশীল দেশসমূহের সবকিছুই হলো কি ক্রমশ উন্নতির দিকে। এখানে সবকিছু ক্রমশ উন্নতির দিকে, যেমন মাথাপিছু আয় ক্রমশ বৃদ্ধি, মাথাপিছু আয়ের ক্রমশ বৃদ্ধি। তারপরে উন্নয়নশীল দেশের মধ্যে কি আছে যে গড়ায়ু ক্রমশ বৃদ্ধি। তারপরে জিডিপি প্রবৃদ্ধি ইতিবাচক, শিক্ষার হার ক্রমশ বৃদ্ধি, তারপরে হলো যে শিক্ষার হার ক্রমশ বৃদ্ধি, জিডিপি প্রবৃদ্ধি, গড়ায়ু বৃদ্ধি, মাথাপিছু আয়ের ক্রমশ বৃদ্ধি। তারপরে হলো জনসংখ্যা বৃদ্ধির হার ক্রমশ হ্রাস, তারপর কাঁচামালের ব্যবহার মানে কাঁচামাল সরবরাহ স্বাভাবিক, এরকমের কিছু বিষয় এটা উন্নয়নশীল দেশের জন্য বৈশিষ্ট্য। এবং সার্বভৌমত্বের প্রধান চ্যালেঞ্জ সমূহ কি কি? তাহলে আপনার সার্বভৌমত্ব লাগবে না? সার্বভৌমত্ব মানে কি? নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারার ক্ষমতা, এটা কি বলা হয় বেসিক্যালি সার্বভৌমত্ব। এখন সার্বভৌমত্বের প্রধান চ্যালেঞ্জ সমূহ কি কি? এখন বর্তমান বিশ্ব ব্যবস্থা চ্যালেঞ্জ কি? বর্তমান বিশ্ব ব্যবস্থার চ্যালেঞ্জ গুলো হলো সার্বভৌমত্বের জন্য নাম্বার 1 যদি বলেন, নাম্বার 1 এখানে বলতে হবে যে এআই বা টেকনোলজি বর্তমানে উন্নয়নশীল বিশ্বের জন্য একটা
নেট সমস্যা নাকি? নেট কিন্তু এখনো কমপ্লিটলি ফ্রি হয় নাই, নেটে এখনো সমস্যা করে। কমেন্ট দেখি না তো। আচ্ছা, তাহলে আমি কোন জায়গা থেকে বলবো বলছিলাম? আর রিদমটাই নষ্ট করে দিচ্ছে, মেজাজটা খারাপ হয় না? তার মধ্যে আমি আবারও বলি যে বর্তমান বিশ্ব ব্যবস্থার স্বরূপটা কি? বর্তমান বিশ্ব ব্যবস্থা হলো যে আপনার কিন্তু একটা চ্যাপ্টার 4-এ আমরা পড়বো, যেটা হলো ইনশাল্লাহ যে নিউ ওয়ার্ল্ড অর্ডার, নব বিশ্ব ব্যবস্থা। যে নিউ ওয়ার্ল্ড অর্ডারটা আসলে কেমন, অর্ডারটা কিভাবে চলে, এটা কি ইউনিপোলার, মাল্টিপোলার নাকি বাইপোলার? তো একটা সময় পৃথিবী ছিল বাইপোলার একটা ওয়ার্ল্ড, যখন সোভিয়েত ইউনিয়ন এবং ইউএস এর মধ্যে একটা কনফ্লিক্ট ছিল। বাট দেখা গেল যে এটা কিন্তু মানে বাইপোলার থেকে আরেকটাও 2001 সালের পর আবার বাইপোলার হয়। সে বাইপোলারটা ছিল হলো একটা ছিল ইউএসএ, একটা ছিল টেরোরিস্ট গ্রুপ ছিল, আল কায়দা, তালেবান, হামাস, এরা ছিল। কিন্তু এট দ্য সেম টাইম কিন্তু আবার 2010 সালে যখন চায়নার রাইজ হয়, তখন কিন্তু পৃথিবীটা মাল্টিপোলার হয়ে যায়। একটা সাথে ইউএসএ বললেই ইউএস এর কথা ব্রিক্স শোনে না, ব্রিক্স একটা কথা বললেই দেখা যায় রাশিয়া শোনে না, আবার রাশিয়া একটা কথা বললেই দেখা যায় যে আবার ইউরোপিয়ান ইউনিয়ন তারা শোনে না। সো এখন সবার মধ্যে একটা মাল্টিপোলার একটা ওয়ার্ল্ড আছে। তো মাল্টিপোলার ওয়ার্ল্ড বর্তমানে, এবং এখানে যেই সিনারিটা দেখা যায় সেটা হলো ইউএস সেন্ট্রিক একটা বলয়, আর একটা হলো যে এন্টি ইউএস সেন্ট্রিক একটা বলয় থাকে। আর এট দ্য সেম টাইম এখানে একটা পলিসি গ্রো হয়েছে, সেটা হলো নিউ কোল্ড ওয়ার। এই নিউ কোল্ড ওয়ার এই অবস্থার মধ্যে আসলে উন্নয়নশীল দেশসমূহের জন্য সার্বভৌমত্বের চ্যালেঞ্জগুলো কি কি? এখন উন্নয়নশীল দেশগুলো কাকে বলে? উন্নয়নশীল দেশ হলো যেগুলোর ক্রমশ তার পজিটিভ র্যাঙ্কিং গুলো বাড়তে থাকে এবং নেগেটিভ র্যাঙ্কিং গুলো ক্রমশ কমতে থাকে। যেমন জনসংখ্যা বৃদ্ধির হার ক্রমশ হ্রাস, আর মাথাপিছু আয় ক্রমশ বৃদ্ধি, গড় আয়ু ক্রমশ বৃদ্ধি, অপরদিকে শিক্ষার হারও ক্রমশ বৃদ্ধি, অপরদিকে অশিক্ষার হার ক্রমশ হ্রাস। তো এইটা হলো যে হ্রাস বৃদ্ধির খেলা, সেটা হলো উন্নয়নশীল বিশ্ব এভাবে উন্নয়নশীল হয় কারণ তাদের ক্রমশ পজিটিভ র্যাঙ্কিং গুলো উপরে থাকে, মানে ক্রমশ বাড়তে থাকে। এখন সার্বভৌমত্বের প্রধান চ্যালেঞ্জ সমূহ কি কি? সার্বভৌমত্ব হলো যে আপনি নিজের সিদ্ধান্ত নিজে নিতে হবে, সেক্ষেত্রে অন্যের উপর নির্ভরশীল থাকা যাবে না। কিন্তু অন্যের উপর নির্ভরশীল ছাড়া কিন্তু আপনি টেকনোলজিক্যাল সাপোর্টটা পান না। আপনি কিন্তু টেকনোলজিক্যাল যে অ্যাডভান্সমেন্ট বা টেকনোলজিক্যাল যে প্রমোশনটা, এটা কিন্তু আসলে আপনাকে কি করতে হচ্ছে? উন্নয়নশীল বিশ্বকে উন্নত বিশ্বের উপর নির্ভরশীল হতে হচ্ছে। এই যে উন্নয়নশীল বিশ্বের প্রতি নির্ভরশীলতা, এটাই কিন্তু একটা মানে সভারেন্টির ক্ষেত্রে একটা প্রধান চ্যালেঞ্জ। এরপর আমি বলছি ট্রেড ব্লক। পৃথিবীতে এখন বিভিন্ন ট্রেড ব্লক তৈরি হয়েছে। ইউএসএমসিএ এক ধরনের ব্লক করে, ইউরোপীয় ইউনিয়ন আরেক ধরনের ইএফটিএ করে। যেমন আরসিইপি করেছে চায়নার নেতৃত্বে, আবার ইউএসএ নেতৃত্বে আইপিএফ হয়েছে। আমরা সাফটা অনুসরণ করি, আবার ওদিকে আফটা অনুসরণ করে হলো আসিয়ান। তার মানে এইখানে কিন্তু ট্রেড ব্লক এক একটা জায়গায় এক এক ধরনের ট্রেড ব্লক তৈরি হয়েছে। এটা কিন্তু সার্বভৌমত্বের প্রতি একটা চ্যালেঞ্জ। এরপর হলো কারেন্সি কনফ্লিক্ট। পৃথিবীতে এখন কারেন্সি কনফ্লিক্ট একটা বিষয়। শোনা যাচ্ছে না? এই কারেন্ট চেঞ্জ করতে হবে। মাইক্রোফোন ছাড়া খুব ভালো হবে। এখন আমি কথা বলি, দেখেন আপনি শুনতে পাবেন, সুন্দর করে শুনতে পাবেন। এখন কমেন্ট করেন, হ্যাঁ, মাইক্রোফোন লাগবে না। তাহলে এখন বিষয় হচ্ছে যে এখন শুনতে পাচ্ছেন কিনা। বেসিক্যালি যেটা হচ্ছে যে ট্রেড ব্লক, এটা একটা ফ্যাক্ট চ্যালেঞ্জের ক্ষেত্রে।
কারেন্সি কনফ্লিক্ট একটা বিশাল ফ্যাক্ট হয়ে গেছে, কারণ এডিট কারেন্সি একটা বলা আছে, আইএমএফ এর এডিট কারেন্সি বলা হয় 5টা: ডলার, ইউরো, ইয়েন, ইউয়ান, পাউন্ড। ডলার, ইউরো, ইয়েন, পাউন্ড, আর একটা হলো ডলার, ইউরো, ইয়েন, পাউন্ড, আর একটা হলো ডলার, ইউরো, ইয়েন, ইউয়ান, পাউন্ড। ইয়েন, ইউয়ান, পাউন্ড। তার মানে এই যে 5টা এডিট কারেন্সি, তাহলে এই এডিট কারেন্সি তাদের একটা প্রেসার ক্রিয়েট হয় উন্নয়নশীল বিশ্বের জন্য, কারণ তাদের তো কি নাই, তাদের তো শক্তিশালী মুদ্রা না। হ্যাঁ, তাহলে এছাড়াও আছে কি পৃথিবীতে এখন হার্ড কারেন্সি আর সফট কারেন্সি। হার্ড কারেন্সি গুলো কারা, যে মুদ্রাগুলো শক্তিশালী, এটা হার্ড কারেন্সি, যেমন ডলার, তারপরে ইউরো, পাউন্ড, এটা কিন্তু শক্তিশালী। হ্যাঁ, তারপরে আমাদের আফগানি মুদ্রা, এটাও কিন্তু শক্তিশালী হয়ে গেছে। আর যেগুলো দুর্বল মুদ্রা, যেমন টাকা, রুপি, এটা সেটা, এরা কিন্তু হলো কি জিম্বাবুইয়ান ডলার, বলিভার, ভেনেজুয়েলার বলিভার, এরা হলো সফট কারেন্সি। তার মানে এই হার্ড কারেন্সি এবং সফট কারেন্সি যে একটা দ্বন্দ্ব, কনফ্লিক্ট, বা একটা মানে দুইটার যে মানে শক্তির পার্থক্য, এটা সার্বভৌমত্বের জন্য একটা বড় চ্যালেঞ্জ। জিও পলিটিক্যাল এবং অথবা জিও স্ট্র্যাটেজিক্যাল কনফ্লিক্ট। জিও পলিটিক্যাল বা জিও স্ট্র্যাটেজিক্যাল কনফ্লিক্ট হলো যে ভূ কৌশলগত দ্বন্দ্ব। এখন ইচ্ছা করলে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো মানে চায়না বলা যেতে পারবে না, অথবা ইন্ডিয়ান বলা যেতে পারবে না, তাহলে দে উইল বি গেট কট। সো এই জিও পলিটিক্যাল এবং জিও স্ট্র্যাটেজিক্যাল কনফ্লিক্ট, এটা উন্নয়নশীল বিশ্বের সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ। এরপর বলছি ইকোনমিক ডিসপারিটি, ইকোনমিক অর্থাৎ অর্থনৈতিক বৈষম্য, এটাও উভয় অঞ্চল, উভয় মানে বিশেষ করে উন্নয়নশীল দেশের জন্য একটা বড় ধরনের একটা প্রেসার ক্রিয়েট হয়ে যায়। তার মানে সার্বভৌমত্বের প্রধান চ্যালেঞ্জ সমূহ বললে এই 5টা পয়েন্ট লিখতে পারবেন, অথবা 4টা পয়েন্ট লিখবেন, আর যেহেতু 4 নম্বর, 4টা পয়েন্ট এখান থেকে চুজ করে লিখবেন, এনাফ। এরপরে যেটা হলো যে 45তম বিসিএস এই প্রশ্নটা আসছে, এটা খুবই ভালো প্রশ্ন। আলোচনাটা আমার মনে বুঝতে পারছেন যে নিউ ওয়ার্ল্ড অর্ডার এক ধরনের, উন্নয়নশীল বিশ্ব এক ধরনের। আপনি মনে রাখবেন উন্নয়নশীল বিশ্ব, উন্নত বিশ্ব, অনুন্নত বিশ্ব, এই 3টার মধ্যে পার্থক্য আছে। মনে রাখবেন উন্নত বিশ্ব, উন্নয়নশীল বিশ্ব, আর একটা হলো অনুন্নত বিশ্ব। এই উন্নত বিশ্ব যারা, এদেরকে বলা হয় কোর কান্ট্রিজ। এটাকে উন্নয়নশীল বিশ্ব যেটা, এটা কি বলা হয় পেরিফেরি কান্ট্রিজ, সরি সেমি পেরিফেরি, আর অনুন্নত বিশ্বটাকে বলা হয় পেরিফেরি নেশন। এই যে কোর, এটা কি বলা হয় ওয়ার্ল্ড সিস্টেম থিওরি। আমি বুঝাবো, আমি যেটা বলছি এটা দেখেন, ওয়ার্ল্ড সিস্টেম থিওরি, ইমানুয়েল কান্ট, এই কথাটা বলছেন ইমানুয়েল কান্ট। তিনি বলছেন ওয়ার্ল্ড সিস্টেম থিওরিতে 3 ধরনের স্টেট, একটা কোর কান্ট্রিজ, একটা পেরিফেরি কান্ট্রিজ, একটা সেমি পেরিফেরি কান্ট্রিজ। আবার এই রাষ্ট্রটি কি বলা হয়, যেমন উন্নয়নশীল বিশ্বকে থার্ড ওয়ার্ল্ড বলা হয়, আর অনুন্নত বিশ্বকে ফোর্থ ওয়ার্ল্ড বলা হয়। আর ফার্স্ট ওয়ার্ল্ড নেশন, এটা বলা হয় উন্নত বিশ্বকে, ফার্স্ট ওয়ার্ল্ড নেশন। কে বলতে পারে সেকেন্ড ওয়ার্ল্ড কাকে বলে? একই, মানে সবগুলোর বৈশিষ্ট্য এক, এই জন্য আমি একই জায়গায় লিখতেছি। উন্নত বিশ্ব যা কোর কান্ট্রিজ আর সেম, ফার্স্ট ওয়ার্ল্ড নেশন এটাও বলা হয় থার্ড ওয়ার্ল্ড নেশন, ফোর্থ ওয়ার্ল্ড নেশন বলা হয়। কিন্তু ওয়ার্ল্ড সিস্টেম থিওরিতে কোর, সেমি পেরিফেরি এটা বলা হয়। উন্নত বিশ্ব মানে ফোর্থ ওয়ার্ল্ড, ফোর্থ স্টেট না কিন্তু, ফোর্থ ওয়ার্ল্ড। ফোর্থ স্টেট বললে আবার ভিন্ন জিনিস হয়ে যাবে। ফোর্থ স্টেট বললে ESTAT, এই ফোর্থ স্টেট মানে হলো সংবাদ বা মিডিয়া, ফোর্থ স্টেট মিডিয়া বা গণমাধ্যম। এখন খুব ভালো শোনা যাচ্ছে নাকি?
মূল্য কিভাবে চেঞ্জ হয়, মানে অর্থের মানে মুদ্রার মূল্য কিভাবে চেঞ্জ হয়, এটা যোগানের উপর নির্ভর করে। যোগানের উপর নির্ভর করবে, কিন্তু যোগানের এগেনস্টে আবার হলো আপনার চাহিদা ফ্যাক্ট, যোগান এবং চাহিদার মতোই, পণ্যের মতোই। এখন বিষয় হলো যে এখন দেখেন উন্নয়নশীল বিশ্বের বৈশিষ্ট্যগুলো কিন্তু আমি বলছিলাম আগেই, অর্থাৎ যেগুলো ক্রমশ বৃদ্ধি, যেটা পজিটিভ র্যাঙ্কিং সেখানে, আর ক্রমশ হ্রাস যেটা হলো নেগেটিভ র্যাঙ্কিং সেখানে হ্রাস। আর ফোর্থ ওয়ার্ল্ড উন্নত বিশ্ব এরা হলো দরিদ্র, এরা মাথাপিছু আয় কম, মাথাপিছু ঋণ বেশি, তারপর হলো বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীল, এদের অর্থনীতি বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীল, কাঁচা মালের অভাব, খাদ্যের অভাব, এবং অর্থনৈতিক সম্ভাবনা নাই, কিন্তু এদের আবার অর্থনৈতিক সম্ভাবনা আছে, কতজন আছে ক্লাসে? আর এরা হলো মাথাপিছু আয় বেশি, গড় আয়ু সর্বোচ্চ, দারিদ্র্যের হার কম, দারিদ্র্যের হার 0.68 থেকে 3% এর মধ্যে থাকে। তারপরে হলো জনসংখ্যা বৃদ্ধির হার শূন্য, শুনে সাউন্ডিং কোনো কমপ্লেইন আছে? জনসংখ্যা বৃদ্ধির হার শূন্য। তারপরে হলো জিডিপি প্রবৃদ্ধি ইতিবাচক বা পজিটিভ। এগুলো যদি প্রশ্ন আসে কখনো সেমি পেরিফেরি ও পেরিফেরি রাষ্ট্রের মধ্যে পার্থক্য দেখা, তাহলে এই বৈশিষ্ট্যগুলো লিখলেই চলবে, উন্নত, উন্নয়নশীল এবং হলো অনুন্নত বিশ্ব, এভাবে লিখলেই চলবে। ঠিক আছে, আগামীকাল বৃহস্পতিবার আমরা না, কালকে 5টা 6টা 7টা বাজবে আসতে। কালকে 9:30টায় ক্লাস, আগামীকালকে 9:30 PM ক্লাস, কিন্তু লং হবে ইনশাল্লাহ, 9:30 থেকে 11:30 বা 12টা পর্যন্ত ক্লাস হবে আগামীকালকে ইনশাল্লাহ। কালকে আমরা এই চ্যাপ্টার শেষ করব, চ্যাপ্টার 2 কালকে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। শুক্রবার দিন, কালকে তো বৃহস্পতিবার না, থার্সডে, কালকে থার্সডে, আগামীকালকে এক্সট্রা ক্লাস একটা 7:30 PM to 9:30 PM ইনশাআল্লাহ, 7:30 থেকে 9:30 আগামীকালের ক্লাস। 7:30 থেকে আমি এবার ক্লাস দিচ্ছি, কিন্তু গ্রুপে পোস্ট দেই নাই, তাহলে বুঝবেন ক্লাসটা হবে না। গ্রুপে পোস্ট দেবো আবার, ঠিক আছে? ক্লাস হবে ইনশাল্লাহ, কালকে আমি এখনই পোস্ট দিয়ে দিচ্ছি। আগামীকালকে 7:30 থেকে 9:30 ক্লাস ইনশাল্লাহ, ঠিক আছে? আর পরশুদিন শুক্রবার আমরা মর্নিং এর মধ্যেই আমরা দেখা যাবে যে অথবা পরে চ্যাপ্টার 4 শেষ করে ফেলবো, ঠিক আছে?
পড়ে শেষ করে ফেলবো। আর কালকে ক্লাসের পরে আমি পিডিএফ নিয়ে চিন্তা করব। কালকে রাত 12টার পরে পিডিএফ দিল, কাল রাত 12টার পরে অথবা শুক্রবার ফার্স্ট আওয়ারে। ঠিক আছে, ওকে, আজকে এ পর্যন্তই থাকুক।